কয়েকদিন আগে এই যে লেবাননে নিয়োজিত ইরানিয়ান যে অ্যাম্বাসেডর আছে তাকে কিন্তু লেবাননের সরকার বলছিল যে ইউ আর নো মোর এক্সপেক্টেড ইন আওয়ার কান্ট্রি, সো প্লিজ লিভ আওয়ার কান্ট্রি অ্যাজ সুন অ্যাজ পসিবল। মনে হয় যে 24 আওয়ার্স টাইম দিছিল যে তুমি তোমার আমাদের দেশ থেকে চলে যাও। লেবাননের সরকার বলছিল যে তোমার এই দেশে থাকার কোনো আর দরকার নাই, তুমি চলে যাও। এবং কেন এই কথা বলছিল, কারণ এই লোক বেসিক্যালি আসলে অ্যাম্বাসেডারটার না, এ হলে IRGCর একজন কমান্ডারের মতো আর কি, অর্থাৎ তাদের গুপ্তচর, যে নাকি এই অ্যাম্বাসেডারের ছদ্মবেশে এই লেবাননে থেকে এখানে যে হেজবুল্লাহ আছে না তাদের সাথে লিয়াজও করতো এবং তাদের বুদ্ধি পরামর্শ দিত এবং নানা আকাম কুকামে জড়িত ছিল আর কি, সন্ত্রাসী কর্মকাণ্ডে। তো এই জিনিসটা আমেরিকা লেবাননকে জানায় এবং ইসরায়েলও জানায়, বিশেষ করে আমেরিকা জানায় যে ওরে লেবানন থেকে তাড়িয়ে দাও। এখন লেবানন তারা তো প্রচণ্ড রকমভাবে এই হেজবুল্লাহ দ্বারা নিগৃহীত, হেজবুল্লাহ দ্বারা অত্যাচারিত, হেজবুল্লাহরা পরজীবীর মতো এসে এই লেবাননকে দখল করে বসে আছে। আজকে থেকে 40-50 বছর আগেও এই লেবানন ছিল এই মধ্যপ্রাচ্যের একটা গণতান্ত্রিক এবং সুন্দর একটা দেশ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে মানুষজন কিন্তু ট্যুরিস্ট হিসেবে বেড়াতে যেত এবং এটা ছিল অনেকটা ওই মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ডের মতো। বাট ওই যে গণতান্ত্রিক আর উদার মনোভাব আর সেকুলার মনোভাব এই লেবাননকে কিন্তু ধ্বংসের মুখে ফেলে দেয়। কীরকম? এই লেবানন কিন্তু তখন ছিল খ্রিস্টান অধ্যুষিত একটা দেশ, মানে সিংহভাগ লোক ছিল কিন্তু খ্রিস্টিয়ান। তো খ্রিস্টিয়ানরা তো নেচারালি তারা কী হয়, একটু গণতান্ত্রিক হয়, উদার হয়, একটু ধর্মনিরপেক্ষ হয়, তাই না? আর ওদিকে আরব দেশের বিভিন্ন দেশে গণ্ডগোল গ্যাঞ্জাম পাকিয়ে যে শিয়া মুসলমানগুলো আছে তারা কিন্তু একের পর এক দল বেঁধে এই লেবাননের মধ্যে ঢোকা শুরু করে। আর লেবানন সরকার তাদেরকে উদারভাবে একেবারে দুই বাহু বাড়িয়ে তাদেরকে আশ্রয় দেয়। তারা কিন্তু এর কনসিকুয়েন্স অর্থাৎ এর পরিণতি কী হবে এটা কিন্তু তখন তারা চিন্তা করে নাই। অর্থাৎ তাদের উদারতা, তাদের ধর্মনিরপেক্ষতা এবং তাদের গণতান্ত্রিক যে রাইটস যেগুলো তাদের ছিল সেগুলাই তাদের পতনের কারণ, সেগুলাই তাদের ধ্বংসের কারণ। তখন যদি একটু স্ট্রিক্টলি যদি থামাতো, স্ট্রিক্টলি যদি একটু এটা বন্ধ করতো যে আমাদের দেশে তোমাদেরকে ঢুকতে দেবো না, তাহলে কিন্তু লেবানন স্টিল একটা থ্রাইভিং কান্ট্রি হিসাবে এই মধ্যপ্রাচ্যে কিন্তু বিরাজমান থাকতো। উদার গণতান্ত্রিক এবং সেকুলার যে ব্যাপারটা এটা কিন্তু খারাপ না, এটা কিন্তু মানব সভ্যতার অগ্রগতির স্বার্থে এটা খুবই জরুরি। এবং মানুষ যদি উদার গণতান্ত্রিক এবং সেকুলার না হয় তাহলে মানুষের পক্ষে কিন্তু সামনের দিকে এগোনো সম্ভব না। এটা নেতিবাচক অর্থে ধরার কোনোই দরকার নেই। মানে মানুষের অগ্রগতির জন্য এটা খুবই প্রয়োজন। পৃথিবীর যত গণতান্ত্রিক রাষ্ট্র আজকে উন্নত হয়েছে সবাই কিন্তু এই মূল্যবোধের এই ভ্যালুসগুলোর উপর ভিত্তি করেই হয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে আপনি উদার হয়ে কাকে আশ্রয় দিচ্ছেন? আপনি উদার হয়ে কাকে আশ্রয় দিচ্ছেন? যাকে আশ্রয় দিচ্ছেন সে কি গণতান্ত্রিক মূল্যবোধ কি ধারণ করে? সে কি উদারতাকে ধারণ করে? সে কি ফ্রিডম অফ স্পিচকে লালন করে? সে কি ফ্রিডম অফ রিলিজিয়নকে লালন করে? না। যদি এরকম না করে তাহলে আপনি যদি তাকে আশ্রয় দেন তাহলে ওয়ান্স আপন এট এ টাইম ইউ উইল ফেস দ্য সিভিয়ার কনসিকুয়েন্স, ভয়ঙ্কর পরিণতি আপনাকে ভোগ করতে হবে, তাই না? যেমন ধরেন যে আপনি একটা কুকুর পোষেন, খুব আদরের কুকুর, এখন ঘটনা হচ্ছে যে ওই কুকুরটা সামহাও মনে করেন র্যাবিস ভাইরাসে আক্রান্ত হয়ে গেল। তো এখন আপনি ওই কুকুরটাকে যদি আদর করতে চান তো আপনাকে কামড় দিবে, তাই না? কামড় দিলে তো ইউ উইল অলসো বি অ্যাফেক্টেড বাই র্যাবিস ভাইরাস অ্যান্ড হোয়াট উইল হ্যাপেন, হি উইল ডাই। আপনি র্যাবিস আক্রান্ত কুকুরকে তো আপনি আদর করতে পারেন না। আপনি যদি সেটা করেন তাহলে আপনি মারা যাবেন। আপনার এখানে নির্মম নিষ্ঠুর হলেও আপনাকে কুকুরটাকে মেরে ফেলতে হবে। দ্যাট উইল অ্যাকচুয়ালি সেভ ইউ অ্যান্ড ইউর লাইফ, রাইট? তারপরে মনে করেন যে আপনি মানে গাছ লাগালেন, হ্যাঁ, মনে করেন যে আমরা সাধারণত দেখি আম গাছে পরগাছা জন্মায়, পরগাছা মানে পরজীবী গাছ জন্মায় ডালে ডালে, তাই না? এখন আম গাছের এই পরজীবী গাছ যেগুলো জন্মালো এগুলো যদি আপনি পরিষ্কার না করেন তাহলে ওই পরজীবী পরগাছা গাছগুলো ওয়ান্স আপন এট এ টাইম কী করবে, এই ইয়েকে মেরে ফেলবে, তাই না? মূল গাছটাকে মেরে ফেলবে। তো এখন আম গাছ যদি খুব উদার হয়ে এই পরজীবীগুলোকে বলে যে আসো আসো,
আমি বিশাল উদার মনা, আমি বিশাল মুক্ত মনা, আমি ভয়ঙ্কর সেকুলার, আসো তোমাদেরও বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু ও তো একবারও চিন্তা করে না যে ওরে আশ্রয় দিলে তো ওর নিজেরই অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে, তাই না? এবং বাস্তবে কি সেটা আমরা দেখি না? তো মানব সমাজেও তো ভাই এরকম আছে। মানব সমাজে কিছু কিছু আইডিওলজি আছে, যে আইডিওলজি হলো মানব সমাজের জন্য ধ্বংসকারী আইডিওলজি আছে না? যেমন ধরেন যে একসময় আমরা দেখতাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যে নাজি বা নাৎসি যে আদর্শ ছিল এই যে জার্মানি, এবং এ কারণে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেল এবং জার্মানি ধ্বংস হয়ে গেল, তাই না? তারা বলতো যে জার্মান জাতি একমাত্র সেরা জাতি এবং তাদের রক্ত নাকি নীল, তারা অভিজাত জাতি, দুনিয়ার সমস্ত জাতিগুলো জার্মানির বশ্যতা স্বীকার করবে, তাই না? তো স্বাভাবিকভাবে এইটা তো ভয়ঙ্কর রকম একটা রেসিস্ট আইডিওলজি ছিল। তারপরে পরবর্তীতে আমরা যেটা দেখি যে কমিউনিজম, এটা কিন্তু একটা ভয়ঙ্কর রেসিস্ট আইডিওলজি। দেখেন যে এই কমিউনিস্ট যে দেশগুলো ছিল এখানে কিন্তু কোনো মানবাধিকারটা ছিল না এবং কারো কোনো ব্যক্তিগত স্বাধীনতা ছিল না। প্রত্যেকটা মানুষের উপরে গোয়েন্দাগিরি করা হতো এবং যে কেউ এই কমিউনিজমের বিরুদ্ধে কথা বলতো তাকে ধরে নিয়ে জেল হাজত ফাঁস দিত অথবা গুম করে ফেলতো। অথচ যখন এই কমিউনিজমের আদর্শ প্রচার হতো তখন শুনতে কিন্তু খুবই ভালো লাগতো। কি কমিউনিজম মানে সর্বহারাদের তাই না, রাজত্ব, সবাই সমান সুযোগ পাবে, সবাই কাজ করবে, যে যার মজুরি পাবে, তাই না, কত সুন্দর জীবনযাপন করবে, শুনতে কিন্তু খুবই ভালো লাগে। বাট ইভেনচুয়ালি যখন কমিউনিজম উইল রেন ওভার এ কান্ট্রি, হোয়াট উইল হ্যাপেন? দেয়ার উইল বি নো এনি ফ্রিডম অফ স্পিচ, দেয়ার উইল বি নো এনি ইন্ডিভিজুয়াল রাইট, দেয়ার উইল বি নো এনি ফ্রিডম অফ চয়েস, কোনো কিছু নাই। তো ভাই সুন্দর সুন্দর কথা, মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে আকৃষ্ট করলো, করার পরে যখন ওইটাই বাস্তবায়িত হয়ে গেলো তখন কিন্তু আপনার আর কোনো স্বাধীনতা নাই। এই যে এই ধরনের মিষ্টি মিষ্টি কথা বললে আজকে থেকে সেই 50-60 বছর আগে এই যে ভারতের পশ্চিমবঙ্গে যে নকশাল আন্দোলন হয়েছিল, তাই না, চারু মজুমদারের নেতৃত্বে, ভাই নকশাল আন্দোলন আর কি, আর কিছুই না, সর্বহারা অর্থাৎ কমিউনিজম, রাইট? তো দেখবেন যে ওরা যখন বলতো, এবং তখন ইন্টারেস্টিং ব্যাপার ছিল এই পশ্চিমবঙ্গে ভয়াবহ ওই বেকারত্ব ছিল। ওখানে পাস টাস করে কেউ চাকরি বাকরি পেত না, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাস টাস করে কেউ চাকরি বাকরি পেত না। তখন ভারতের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই শোচনীয়। ফলে হচ্ছে কি, যারা নাকি এই কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তো তারা যতই মেধাবী হোক তারা কিন্তু জানতো যে এখান থেকে পাশ করে তার ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত। আর তখনই চারু মজুমদার তার সর্বহারা পার্টির আদর্শ তাদের মধ্যে বিলায়, বলে যে কি দরকার, আমরা যদি এই কমিউনিজম চালু করতে পারি তাহলে তোমাদের তো আর চাকরি খোঁজার দরকার নেই, সরকারই তোমাদের ব্যবস্থা নেবে, তাই না, তোমরা খাইবা লইবা রঙ্গ তামাশা করবা। কথাগুলো কিন্তু তখন শুনতে খুবই সুইট লাগে, তাই না? এবং এর ফলে অনেক মেধাবী ছেলেপেলে কিন্তু চারু মজুমদারের এই সর্বহারা দলে ঢুকে তারপরে কি হলো, একটা পর্যায়ে যখন এদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান করে, তখন ইন্দিরা গান্ধীর আমল আমার যতটা মনে পড়ে, অনেক ছেলেপেলেদেরকে কিন্তু একেবারে স্রেপ এনকাউন্টার করে মেরে ফেলা হয়। আবার ওরাও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ব্যবসায়ী যেগুলো ছিল তাদেরকে শ্রেণী শত্রু হিসেবে মেরে ফেলে। তো এই ধরনেরই যদি কোনো একটা আইডিওলজি যদি হয়, এই ধরনেরই কোনো আইডিওলজি যদি ধর্মীয় ডগমেটিক যদি কোনো আইডিওলজি হয় তখন সেটাও তো ধ্বংসকারী, তাই না? এবং সেটাই ঘটছিল এই লেবাননের উদার খ্রিস্টান শাসকরা এই সমস্ত ডগমেটিক ফ্যানাটিক মুসলিম পিপলকে তারা আশ্রয় দিয়েছিল। তারা কিন্তু এর পরিণতি বোঝে নাই। ফলাফল এখন এখানে ওই জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে কি হেজবুল্লাহ, আল্লাহর দল, যারা সারা দুনিয়াতে আল্লাহর বিধান কায়েম করবে। তারা অন্য কোনো কিছু মানে না, অন্য কোনো কারো কথা শোনে না, এবং অন্য কেউ কোনো কিছু বলতে গেলে তারা গুলি দিয়ে মারে। এবং এভাবেই কিন্তু লেবানন দেশটা আস্তে আস্তে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছিল। এখানে লেবাননের সেনাবাহিনী আছে, কিন্তু প্যারালাল এই প্যারামিলিটারি এই যে হেজবুল্লাহ আছে, এবং এদেরকে এরা নিরস্ত করতেও পারে না। তো এখন যেহেতু ইরানের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে, কারণ ইরানই তো বস্তুত হেজবুল্লাহকে অর্থ, টাকা পয়সা, অস্ত্রপাতি দিয়ে সহযোগিতা করতো। আমি জানি না দুনিয়ার মুমিন মুসলমানরা কি এটা দেখে না, এই যে লেবানন নামক একটা সুন্দর দেশকে যে ইরান ধ্বংস করে দিল, এইটা মুসলমানদের কাছে কীরকম লাগে? এই যে ইরান বছরের পর বছর, দশকের পর দশক ধরে হেজবুল্লাহকে অস্ত্রপাতি দিয়ে
সজ্জিত করে ট্রেনিং দিয়ে এই যে লেবানন নামক সুন্দর দেশটা ধ্বংস করে দিল, মুমিন মুসলমানরা কি খবর জানে? আসলে জানে না। তারা তো শুধুমাত্র তাদের ইসলামিক লেন্স দিয়ে সব কিছু দেখে। ইসরায়েলের এগেনস্টে যে আছে, অতএব এভরিথিং ইজ লিগাল। প্রচণ্ড রেসিস্ট একটা মনোভাব, তাই না? তো যাই হোক, এখন ইরানকে যখন টুটি চেপে ধরছে আমেরিকা আর ইসরায়েল, তখন সুযোগ বুঝে, এতদিন কিন্তু লেবানন সাহস পেত না ইরানের এই অ্যাম্বাসেডরকে তাদের দেশ থেকে তাড়িয়ে দিতে, কারণ তাই করলে তখন ওই যে হেজবুল্লাহ এসে চেপে ধরতো, হয়তো ওই খোদ সরকারকেই উৎখাত করে দিত। তো এখন তো হেজবুল্লাহর এগেনস্টে একেবারে সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে কে? ইসরায়েল, তাই না? তো এখন তো সুবর্ণ সুযোগ। ওই লেবাননের সরকার বলছে, ইরানের অ্যাম্বাসেডর তুমি দেশ থেকে ভাগো, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমরা আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছো। মানে গোয়ার তুমি করে ওই ইরান থেকে যায় নাই। চিন্তা করছে, আগে যেরকম ছিল এখনও তাই। ওই আইআরজিসির সদস্য না, গোয়ার তো ভয়ঙ্কর ডগমেটিক ফ্যানাটিক পাবলিক। ব্যাস, ঘটনা জেনে গেছে ইসরায়েল, সাথে সাথে গিয়ে কি বিমান থেকে বোমা মেরে, তার বাসভবন মেরে তাকে একেবারে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ঘটনা কিন্তু এটাই। তো ধন্যবাদ।